হবে বিজারণ। অর্থাৎ তাহলে আমরা এখানে বিক্রিয়াটা কি হবে, আমি যদি এরকম বলি ধরো একটা m থেকে হলো m প্লাস প্লাস ই, আর এখানে কি হবে m প্লাস প্লাস ই থেকে হবে m, এই ধরনের এখানে বিক্রিয়া হবে। এবার দেখো এইখানে যখন m থেকে m প্লাস প্লাস ই মানে কি এখানে আমার ইলেকট্রন তৈরি হচ্ছে, মানে mটা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, তাহলে সেই ইলেকট্রনটা কি হবে না সেই ইলেকট্রনটা কোথায় যাবে, ইলেকট্রনটা যাবে হচ্ছে এই তড়িৎদ্বারের মধ্যে। এবার সেই ইলেকট্রনটা এইখান দিয়ে এই তার বরাবর কোথায় যাবে না ক্যাথোডে, গেলে সেই ইলেকট্রনটা m প্লাসটা গ্রহণ করে m এ পরিণত হবে, অর্থাৎ এখানে ইলেকট্রন তৈরি হচ্ছে, এখানে ইলেকট্রনটা শোষিত হচ্ছে। তাহলে যেহেতু এখানে ইলেকট্রনটা সলিউশন থেকে আমার ইলেকট্রোডের মধ্যে আসছে, সেই জন্য আমরা গ্যালভানিক সেলের ক্ষেত্রে এটাকে বলছি নেগেটিভ ইলেকট্রোড। কি বললাম বোঝা গেল? আবার বলছি, যেহেতু এখানে আমার জারণ বিক্রিয়া হচ্ছে, মানে কি এখানে অক্সিজেন উৎপন্ন হচ্ছে এবং সেই অক্সিজেনটা কোথায় যাচ্ছে না আমার ইলেকট্রোডে যাচ্ছে। যেহেতু ইলেকট্রোডে আমার কি যাচ্ছে, ইলেকট্রোডে আমার ইলেকট্রন যাচ্ছে, তার মানে কি ইলেকট্রনের চার্জ কি হয় নেগেটিভ, সেই জন্য আমার ইলেকট্রোডটা নেগেটিভ চার্জ যুক্ত হয়ে যাচ্ছে, সেই জন্য এখানে আমরা অ্যানোডকে বলছি ঋণাত্মক তড়িৎদ্বার। এইখানে কি হচ্ছে না এখানে ইলেকট্রনটা শোষিত হয়ে যাচ্ছে, মানে কি এখানে আমার ইলেকট্রোডে কি হচ্ছে না ইলেকট্রনের ঘাটতি দেখা দিচ্ছে, তার মানে ইলেকট্রনের ঘাটতি মানে সেটাকে আমরা কি বলতে পারি, সেটাকে বলতে পারি উল্টো ভাবে, এটাকে জন্য বলা আছে পজিটিভ ইলেকট্রন। বোঝা গেল কেন বলছি এটাকে আমরা নেগেটিভ, এটাকে বলছি কেন পজিটিভ। এবার আসি আমরা ইলেকট্রোলাইটিক সেল। এইখানে কি ব্যাপারটা হয়, এখানে হচ্ছে এখানে ঠিক জিনিসটা উল্টো হয়, মানে এখানে যেমন দেখো কেমিক্যাল এনার্জি থেকে হচ্ছিল ইলেকট্রিক্যাল এনার্জি, এখানে উল্টোটা হবে, অর্থাৎ ইলেকট্রিক্যাল থেকে হবে কেমিক্যাল। অর্থাৎ এখানে আমরা কারেন্ট দেব, যার ফলে কি হবে সেখান থেকে হচ্ছে আমার রাসায়নিক বিক্রিয়া হবে। ধরো আমি একই রকম আঁকছি, এখানে আমার একটা তড়িৎদ্বার দিক করা আছে, এটা তড়িৎদ্বার দিক করানো আছে, এখানে আমার একটা ইলেকট্রোলাইট আছে, আমি এদেরকে কি করব, এবার এইখানে এই দুটো তড়িৎদ্বারকে আমরা কিভাবে করব, যোগ করব একটা ব্যাটারি দ্বারা। এই যে এইটা একটা ব্যাটারির চিহ্ন, এইটা এইটা আচ্ছা, ব্যাটারিকে আমরা এইভাবে লিখি, এই যে দেখি সবসময় এরকম দুটো দাগ থাকে, তার মধ্যে একটা বড় একটা ছোট, যেটা বড় দাগ সেটা থাকে সেটা হচ্ছে ব্যাটারির পজিটিভ এন্ড, আর যেটা ছোট সেটা হচ্ছে ব্যাটারির নেগেটিভ এন্ড। আচ্ছা, তাহলে দেখো এইটা যদি আমার একটা ইলেকট্রোলাইটিক সেল হয়, তাহলে এইখানে এইটা হচ্ছে এর ক্ষেত্রে কি হবে অ্যানোড, যেহেতু এটা লেফট হ্যান্ড ইলেকট্রোড, এবং এটা হচ্ছে ক্যাথোড। এখানে তাহলে কি বিক্রিয়া হবে অক্সিডেশন, এখানে কি বিক্রিয়া হবে আমার রিডাকশন হবে। তাহলে দেখো এইখানে অ্যাকচুয়ালি আমার বিক্রিয়াটা কেন হবে না, বিক্রিয়াটা হবে হচ্ছে যে এই জন্য, ও সরি এখানে তো এটা একই লেখা হয়ে গেছে, এটা উল্টো হবে, এইটা হচ্ছে পজিটিভ হবে, এটা হচ্ছে নেগেটিভ হবে, ঠিক আছে। এবার কি হচ্ছে দেখো, এইখানে কি হচ্ছে আমার অক্সিডেশন, মানে এখানে আমার ইলেকট্রনটা উৎপন্ন হচ্ছে, তার মানে m থেকে হচ্ছে m প্লাস প্লাস ই, তাহলে যে ইলেকট্রনটা উৎপন্ন হচ্ছে সে কি করবে না ব্যাটারির পজিটিভ এন্ড এটাকে এখান থেকে টানবে, তাহলে যেহেতু এখান থেকে ইলেকট্রনটাকে টেনে নিচ্ছে, তার মানে কি এখানে ইলেকট্রনের ঘাটতি হচ্ছে, তাহলে সেই জন্য একে বলছি আমরা পজিটিভ ইলেকট্রন। আর এইখানে কি হচ্ছে দেখো, এইখানে ব্যাটারি ইলেকট্রন দিচ্ছে, যে ইলেকট্রনটা কিনা এখানে m প্লাসটা গ্রহণ করে সেখান থেকে m হচ্ছে, তাহলে যেহেতু এখানে ব্যাটারি ইলেকট্রনটা দিচ্ছে সেই জন্য কি হচ্ছে, তার মানে এখানে একটা নেগেটিভ চার্জের আধিক্য ঘটতেছে, সেই জন্য একে বলছি আমরা নেগেটিভ ইলেকট্রন। বুঝা গেল দুটোর মধ্যে বেসিক ডিফারেন্সটা। আবার একবার বলছি, এইখানে আমরা অর্থাৎ ইলেকট্রোলাইটিক সেলের ক্ষেত্রে অ্যানোডকে বলছি আমরা পজিটিভ ইলেকট্রোড, আর ক্যাথোডকে বলছি আমরা নেগেটিভ ইলেকট্রোড, অর্থাৎ সেটা হচ্ছে গ্যালভানিকের থেকে উল্টো। তার কারণটা হচ্ছে যেহেতু এখানে আমরা বাইরে থেকে মানে কি এখানে ব্যাটারি থেকে কারেন্টটা আসছে বলে আমার এখানে
রাসায়নিক বিক্রিয়াটা হচ্ছে। তার মানে কি ব্যাটারি থেকে অ্যানোডে কি আসছে না, অ্যানোডে অর্থাৎ অ্যানোড থেকে ইলেকট্রনটা ব্যাটারি টেনে নিচ্ছে, যার ফলে কি হচ্ছে এখানে আমার ইলেকট্রনের ঘাটতি দেখা দিচ্ছে, যার ফলে কি হচ্ছে এটা হয়ে যাচ্ছে আমার পজিটিভ ইলেকট্রন। উল্টো দিকে এইখানে অর্থাৎ ক্যাথোডে ব্যাটারি ইলেকট্রনটা দিচ্ছে বলে কি হচ্ছে আমার ক্যাথোডে ইলেকট্রনের আধিক্য ঘটছে, সেই জন্য আমরা এখানে ক্যাথোডকে বলছি নেগেটিভ ইলেকট্রন। দুটোর মধ্যে বেসিক পার্থক্য হচ্ছে এটা কিন্তু সবসময় মনে রাখবে। আমাদের এখানে সিলেবাসে অ্যাকচুয়ালি কিন্তু আছে এটাই, গ্যালভানিক সেলটা। গ্যালভানিক সেলের একটা মেইন হচ্ছে, যদি এক্সাম্পল আমরা যে সমস্ত সেল ইউজ করি, মানে যে সমস্ত আমরা ব্যাটারি ইউজ করি সেগুলো সব কিন্তু হচ্ছে এক একটা গ্যালভানিক সেল, যেখানে কেমিক্যাল এনার্জি কিন্তু ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হচ্ছে। এবার একটা আমার এখানে এক্সাম্পল আছে যেটা আমি এখানে বলছি, অর্থাৎ ড্যানিয়েল সেল। ড্যানিয়েল সেল এটা হচ্ছে এক ধরনের গ্যালভানিক সেল। মানে কি, তার মানে এখানে কেমিক্যাল এনার্জিটা কিসে চেঞ্জ হবে, ইলেকট্রিক্যাল এনার্জি। সেলটা কিরকম থাকে, সেলটা এইরকম, ঠিক আছে। এর মধ্যে আমি নিচ্ছি 1 মোলার জিঙ্ক সালফেট সলিউশন, এবং এর মধ্যে আমি নিচ্ছি একই কনসেন্ট্রেশনের 1 মোলার কপার সালফেট সলিউশন, ঠিক আছে। আমি এর মধ্যে একটা জিঙ্কের রডকে ডিপ করা আছে। কি ডিপ করা আছে, জিঙ্কের রড। আমি এর মধ্যে কপার রডকে ডিপ করানো আছে। এটা জিঙ্কের রড, এটা একটা কপার রড, এবং এটাকে আমি একটা কারেন্টের তারের সাহায্যে পরস্পর যোগ করে দিয়েছি। হলো, তাহলে এইটা পুরোটা হচ্ছে আমার এখানে ড্যানিয়েল সেল। ওকে, এবারে এইভাবে লিখছি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার কপার রড। হলো, আর কি করেছি না, এখানে আমি একটা সল্ট ব্রিজ নিয়েছি। সল্ট ব্রিজ সেটা কিরকম, এটা আসছে কি জিনিস, সল্ট ব্রিজটা এইরকম দেখতে হয়, অর্থাৎ একটা ইউ আকৃতির নল যেটাকে আমরা বাঁকিয়ে রাখি। এইরকম, দিস ইজ কল্ড সল্ট ব্রিজ, বা বাংলাতে বলা হয় লবণ স্রেটি। কি আমি আসছি পর, সল্ট ব্রিজ, এটা এর মধ্যে ডিপ করা আছে, অর্থাৎ এর এই মুখটা এইখানে সলিউশনের মধ্যে ডোবানো আছে, এর মুখটা এখানে সলিউশনের মধ্যে ডোবানো আছে। আচ্ছা, এই গেল পার্ট BRIDGE, সল্ট ব্রিজ। এবার এই আমার টোটাল সেলটা, অর্থাৎ দিস ইজ কল্ড ড্যানিয়েল সেল। এবার এখানে কোনটা কি বলে দেই, যেহেতু এটা একটা গ্যালভানিক সেল, তার মানে এইটার ক্ষেত্রে কি হবে, অ্যানোড, বা তাকে বলবো নেগেটিভ ইলেকট্রোড, এন্ড দিস ইজ কল্ড ক্যাথোড, বা বলবো পজিটিভ ইলেকট্রোড, তাই তো। আর কি হবে, আর হচ্ছে এইগুলো। তাহলে এখানে কোনটা কি জিনিস, তাহলে আমি এখানে একটা থেকে আসি। ফার্স্ট হচ্ছে ইলেকট্রোড, তড়িৎদ্বার, কি না, একটা হচ্ছে জিঙ্কের রড বা জিঙ্কের প্লেট, আর একটা হচ্ছে
কপার রড 1 নাম্বার। 2 নাম্বার ইলেকট্রোলাইট। ইলেকট্রোলাইটটা কি নেওয়া আছে, একটা হচ্ছে 1 মোলার জিঙ্ক সালফেট সলিউশন আর একটা 1 মোলার কপার সালফেট সলিউশন হলো। আর কি দাম পড়েছি আমরা, আচ্ছা এবার এই যে আমরা এটা নিয়েছিলাম ইলেকট্রোডটা, এর মধ্যে জিঙ্কের রডটা কি, জিঙ্কের রডটা যেখানে পড়েছি অ্যানোড, কপার রডটা কি এখানে পড়েছি আমরা ক্যাথোড। তাহলে আমাদের এখানে করতে হবে অ্যানোডে কি বিক্রিয়া হবে আর ক্যাথোডে কি বিক্রিয়া হবে। অ্যানোডে কি বিক্রিয়া আমরা পড়েছি, অ্যানোডে সবসময় হয় অক্সিডেশন। ঠিক আছে, তাহলে এখানে কি বিক্রিয়া হবে না, বিক্রিয়া হবে এরকম, এই যে জিঙ্ক রডের মধ্যে যে আমার জিঙ্ক মেটালটা ছিল, সেই জিঙ্ক মেটালটা হচ্ছে দুটো ইলেকট্রন বর্জন করে জিঙ্ক 2 প্লাস প্লাস 2 হবে। ক্যাথোডে কি হবে, ক্যাথোডে আমরা কি হয়, ক্যাথোডে হয় আমার রিডাকশন। তার মানে এখানে কপার 2 প্লাস, মানে আমার এই দ্রবণের মধ্যে যে কপার 2 প্লাস ছিল, সেই কপার 2 প্লাস এই দুটো ইলেকট্রন গ্রহণ করে সেখান থেকে কি হবে কপার। তাহলে এখানে টোটাল বিক্রিয়া কি হবে, টোটাল রিঅ্যাকশন হবে, এটা মোট বিক্রিয়াটা হবে এই দুটো বিক্রিয়ার যোগফল। আমি এই দুটো বিক্রিয়াকে যোগফল করে কি, এইটাকে এটাকে যোগ করলে কি হবে, এই দুটো ইলেকট্রন পরস্পর কেটে যাবে। তাহলে টোটাল বিক্রিয়াটা হবে এরকম, জিঙ্ক প্লাস কপার 2 প্লাস, সেখান থেকে হচ্ছে কপার প্লাস জিঙ্ক 2 প্লাস। এইটা হচ্ছে একটা ড্যানিয়েল সেলের নেট রিঅ্যাকশন, অর্থাৎ টোটাল বিক্রিয়া হচ্ছে এইটা। বুঝা গেল, এতগুলো জিনিস হচ্ছে এইখানে। এরপরে আছে আরেকটা সেল, যেটা হচ্ছে সিম্পল ভোল্টিক সেল, বা বলা হয় সরল ভোল্টিক কোষ, মানে ড্যানিয়েল সেলের মধ্যে এটা একটা ধরনের কোষ। এটাও কিন্তু অবশ্যই কি সেল, এটা অবশ্যই হচ্ছে আমার গ্যালভানিক সেল বা ভোল্টিক সেল। সুতরাং আমরা এখানে যা করবো সবই কিন্তু আমরা গ্যালভানিক সেল করবো, কারণ আমাদের এখানে রিফ্লেক্টিভ সেলটা নেই সিলেবাসে। তাহলে এখানে সেলটা আছে, প্রথমে বলি এই সেলটা প্রথম তৈরি করেছিলেন কি, তৈরি করেছিলেন বিজ্ঞানী ভোল্টা। সেখান থেকে অ্যাকচুয়ালি নামটা এসেছে এটা, ঠিক আছে, ভোল্টিক সেল। সেলটা কিরকম থাকে দেখো, এই সলিউশনটা হচ্ছে আমার ডাইলুট সালফিউরিক অ্যাসিড, ডাইলুট H2SO4 আর কি না। এখানে দুটো জিনিস ডিপ করা থাকে, একটা হচ্ছে অ্যানোডে থাকে জিঙ্কের প্লেট, জিঙ্ক প্লেট, আর ক্যাথোডে থাকে কপার প্লেট। এটাকে আমরা একটা তারের সাহায্যে যোগ করেছি সার্কিট, ঠিক আছে। আচ্ছা, এই গেল আমার পুরো সেলটা। তাহলে এখানে কোনটা কি জিনিস, অ্যানোড কোনটা,
this is anode and this is cathode। তার মানে এখানে হবে জারণ, এখানে হবে বিজারণ। এবার তাহলে আমরা এখানে পড়ব কি কি এখানে বিক্রিয়াগুলো হবে। তাহলে ফার্স্ট আমি আসছি ইলেকট্রোলাইট। ইলেকট্রোলাইটটা কি এখানে এই যে ডাইলুট H2SO4 সলিউশন আর কি ইলেকট্রোড। ইলেকট্রোড কি হবে, একটা ক্যাথোড একটা অ্যানোড। অ্যানোডটা কি ছিল আমার জিঙ্কের প্লেট। এখানে কি বিক্রিয়া হয় না, এখানে বিক্রিয়া হয় হচ্ছে এরকম, জিঙ্ক মেটাল দুটো ইলেকট্রন বর্জন করে জিঙ্ক 2+ হয় এবং দুটো ইলেকট্রন বর্জন করে, এটা হলো আমার অ্যানোড বিক্রিয়া। ক্যাথোডে কি হয়, ক্যাথোডটা কি ছিল, ক্যাথোডটা ছিল কপার প্লেট। এখানে বিক্রিয়া কি হয়, বিক্রিয়া হয় হচ্ছে যেখানে H+ মানে দুটো H+, এই দুটো ইলেকট্রন গ্রহণ করে সেখান থেকে তৈরি করে H2। ঠিক আছে, এটা হচ্ছে এখানে ক্যাথোড বিক্রিয়া। তাহলে টোটাল রিঅ্যাকশন কি হয়, নেট রিঅ্যাকশন। এটা হচ্ছে এই দুটো বিক্রিয়ার যোগফল। নেট বিক্রিয়া হয় জিঙ্ক প্লাস 2H+, এখান থেকে হচ্ছে জিঙ্ক 2+ প্লাস H2। এই হচ্ছে আমার সিম্পল ভোল্টিক সেল বা সরল ভোল্টীয় কোষ। এরপরে হচ্ছে রিভার্সেবল অ্যান্ড ইরিভার্সেবল সেল বা বলা হয় পরাবর্ত এবং অপরাবর্ত কোষ। এটা কিরকম জিনিস দেখো, কোনো একটা সেলের ক্ষেত্রে আমার, আর আমি যদি এখানে গ্যালভানিক সেল বলি, কোন একটা সেলের ক্ষেত্রে আমার দু ধরনের ফোর্স থাকে। একটা তার হচ্ছে বলা হয় ড্রাইভিং ফোর্স, আর একটা বলা হয় এক্সটার্নাল অপোজিং ফোর্স। এই দু ধরনের বল কাজ করে, একটা হচ্ছে ড্রাইভিং ফোর্স আর একটা হচ্ছে এক্সটার্নাল অপোজিং ফোর্স, এবং এই দুটো ফোর্স পরস্পর বিপরীত দিকে কাজ করে, অর্থাৎ এটা যেদিকে কাজ করে ঠিক তার উল্টো দিকে কাজ করে। এবার এই দুটোর কাজ কি, ধরো আমি বললাম যে কোনো একটা গ্যালভানিক সেল, মানে আমরা যেখানে পড়লাম ড্যানিয়েল সেল পড়লাম, মানে জিঙ্ক থেকে জিঙ্ক প্লাস কপার 2+, সেখান থেকে হচ্ছে কপার প্লাস জিঙ্ক 2+, এই আমার বিক্রিয়াটা হচ্ছিল ড্যানিয়েল সেলের ক্ষেত্রে। তার মানে এইখানে যদি আমরা, এক্ষেত্রে কি ছিল, এক্ষেত্রে আমার ড্রাইভিং ফোর্সটা গ্রেটার দেন ছিল অপোজিং ফোর্স। যদি উল্টোটা হয়ে যায়, অর্থাৎ অপোজিং ফোর্সটাকে যদি আমরা এর তুলনায় কিছুটা বাড়িয়ে দিই,
তাহলে কি হবে, বিক্রিয়াটা সম্পূর্ণ উল্টে যাবে, অর্থাৎ এই বিক্রিয়াটা না হয়ে বিক্রিয়াটা হবে এরকম, জিঙ্ক 2 প্লাস প্লাস কপার, সেখান থেকে হচ্ছে কপার 2 প্লাস প্লাস জিঙ্ক। আমি কি বললাম বোঝা গেল? অর্থাৎ প্রথম যে এই বিক্রিয়াটা হচ্ছে, এই ক্ষেত্রে আমার ড্রাইভিং ফোর্স গ্রেটার দেন ছিল অপোজিং ফোর্স। কিন্তু যদি উল্টোটা হয়ে যায়, অর্থাৎ অপোজিং ফোর্স যদি গ্রেটার দেন ড্রাইভিং ফোর্স, তখন কি হবে, এইখানে যে বিক্রিয়াটা ছিল এখানে ঠিক তার উল্টো বিক্রিয়া। অর্থাৎ তার মানে একটা রিভার্সেবল সেল কি না, একটা রিভার্সেবল সেল হচ্ছে সেই সমস্ত সেল যেখানে ড্রাইভিং ফোর্সটা অপোজিং ফোর্সের থেকে যদি ইনফাইনিটেসিমাল পরিমাণ যদি বেশি হয়, তাহলে যে বিক্রিয়াটা হবে যদি আমরা উল্টে দিই, অর্থাৎ অপোজিং ফোর্সকে যদি আমরা ড্রাইভিং ফোর্স থেকে যদি বাড়িয়ে দেই, তাহলে ঠিক এর বিপরীত বিক্রিয়াটা যদি হয়, তাহলে আমরা সেই ধরনের সেলকে বলবো আমরা রিভার্সেবল সেল বা পরাবর্তক কোষ। আর একটা কি হলো, আর একটা হলো আমার ইরিভার্সেবল সেল। মানে কি, তার মানে যাদের ক্ষেত্রে ড্রাইভিং ফোর্সটা অপোজিং ফোর্সের থেকে বেশি হলে যে বিক্রিয়াটা হচ্ছিল, আমরা যদি অপোজিং ফোর্সকে যদি আমরা এখানে বাড়িয়ে দেই, তাহলে কিন্তু যদি তার বিপরীত বিক্রিয়াটা না ঘটে, তখন তাকে বলবো আমরা ইরিভার্সেবল সেল বা অপরাবর্তক কোষ। হলো? এরপরে চ্যাপ্টারে আমাদেরকে ঢোকার আগে আমাদেরকে এখানে কয়েকটা টার্ম জানতে হবে। few terms related to electrochemicals. কি? First, electrolyte বোঝাবে। এটা অলরেডি আমরা পড়েছি, এটা কি, অর্থাৎ এটাকে বলা হয় তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। অর্থাৎ যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নিয়ে আমরা এখানে বিক্রিয়া করবো, যেমন ধরো আমরা এক্ষুনি নিয়েছিলাম জিঙ্ক সালফেটের দ্রবণ নিয়েছিলাম, বা কপার সালফেটের দ্রবণ নিয়েছিলাম, বা ডাইলুট এস্টারের উপর নিয়েছিলাম, এগুলোকে বলা হচ্ছে ইলেকট্রোলাইট। যেমন ধরো জিঙ্ক সালফেট সলিউশন, বা ধরো কপার সালফেট সলিউশন, বা ধরো ডাইলুট সালফিউরিক অ্যাসিড, এইগুলো।